এই অঙ্কটা ভাইয়া কি ইঞ্জিনিয়ারিং এ আসবে না ভার্সিটিতে আসবে? এটা দুইটাতেই আসতে পারে। এই প্রশ্নটা আসলে দুভাবে করতে পারতো। থায়োসালফেট আয়নে সর্বমোট ইলেকট্রন সংখ্যা কত আর যোজন ইলেকট্রন সংখ্যা কত? এই যে একটা কালার দেখবো, তারপরে গ্যাপ, তারপর আবার কালার দেখবো, তারপরে গ্যাপ, তারপর আবার কালার দেবো, গ্যাপ। তার মানে যদি এরকম আমাদের কালারগুলোর মাঝে যদি আমরা গ্যাপ গ্যাপ দেখি তাহলে সেটা বিচ্ছিন্ন বর্ণালী, আর যদি এরকম একসাথে লেগে থাকে তাহলে সেটাকে বলা হয় কি নিরবিচ্ছিন্ন বর্ণালী। মহাগামার অঞ্জনতি দৃশ্যমান অবলামের রেডিও, এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের যে সিকোয়েন্স আমরা সাজাইলাম সেই অনুযায়ী আমরা কিন্তু শক্তি ফ্রিকোয়েন্সি সবার অ্যান্সারই বের করে ফেলতে পারবো। আমরা যদি দেখি যে আমাদের সুপারম্যানের তরঙ্গ দৈর্ঘ্য মাঝখানে এভাবে রিং আকৃতির ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 20-21 সেশনে কিন্তু সেম প্রশ্নটা এসেছে। ডি অরবিটালে যে উপশক্তি স্তরগুলো রয়েছে সেগুলো চিত্র অঙ্কন করো। এই ফর্মুলাগুলিকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করেছি তোমাদের জন্য, এই সিম্পলিফাইড ফর্মটা দিয়েই যাতে করে তুমি পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারো। তাহলে কেমিস্ট্রি ভাষায় শোষণ হচ্ছে তোমার বিক্রিয়া করে ফেলবে, শোষণ করবে বিক্রিয়া করে ফেলবে। অধিশোষণ শোষণ করবে কিন্তু বিক্রিয়া করবে না, কিছুক্ষণ পর আলাদা করা যাবে। বাম থেকে ডান দিকে গেলে এই ল্যামডার মান কমতেছে, তার মানে কিন্তু আমাদের এই শক্তির মান কি হইতেছে? বাড়তেছে। ওকে, সো তার মানে আমাদের এই রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তার মানে রেডিও ওয়েভের শক্তি কিন্তু সব থেকে কম। এন এর মান দেওয়া থাকলে অরবিটাল সংখ্যা ইলেকট্রন সংখ্যা বের করতে পারি, এল এর মান দেওয়া থাকলে অরবিটাল সংখ্যা ইলেকট্রন সংখ্যা বের করে ফেলতে পারি। এটা করতে ক্যালকুলেটর লাগবে না। না, তুমি দেখবে এই অঙ্কটা আমরা ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে করব। এবং এটা হচ্ছে আমাদের সেই বিটা কণিকার সিম্বল। সো এটা হচ্ছে বিটা এবং এটা হচ্ছে আলফা। কত সংখ্যক আলফা কণিকা নির্গত হয়, কত সংখ্যক বিটা কণিকা নির্গত হয়। হেনরি ধ্রুবকের এককটা দেখবো। যদি দ্রাব্যতার ইউনিট থাকে তখন আমরা S = KH/P এই ফর্মুলাটা ইউজ করব, আর যদি শুধুমাত্র চাপের এককটা থাকে এই ফর্মুলাটা ইউজ করব। সেম প্রশ্নটা কি অন্যভাবে আসতে পারতো না? যে আমাদের সালফারের জন্য 10টি অণুর মধ্যে নিউট্রন সংখ্যা কত? একটা দ্রবণ যদি সম্পৃক্ত হয়ে যায়, সেই দ্রবণের এই যে KIP আছে, এই KIP কে আদর করে KSP ডাকা হয়। S হলে সেটা A উপশ্রেণীর হয়, S+P হলে সেটাও A উপশ্রেণীরই হয়, S+D হলে সেটা B উপশ্রেণীর হয়। যে ইলেকট্রন সংখ্যা 8 হয়ে গিয়েছে, 9 হয়ে গিয়েছে, 10 হয়ে গিয়েছে, এই তিনটার জন্যই আমার গ্রুপ হয় হচ্ছে 8B। ঠিক আছে, 8B। এখন যদি ইলেকট্রন সংখ্যা 11 হয়ে যায় তখন সেটা হয়ে যায় 1B, ইলেকট্রন সংখ্যা যদি 12 হয়ে যায় তখন সেটা হয়ে যায় 2B। হ্যাঁ, এটা কিন্তু তোমার বুয়েটে বা যেখানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে রিটেন প্রশ্ন আসে সেখানে আসতে পারে, এবং এই প্রশ্নটা তোমার MCQ হিসেবেও কিন্তু আসতে পারে ভার্সিটি ভর্তি পরীক্ষায়। KSP এর মান KIP থেকে বড় হয় তাহলে অধক্ষেপ পড়ে না। যদি কখনো KIP এর মানটা KSP এর মানের থেকে বড় হয় তখন সেক্ষেত্রে অধক্ষেপ পড়ে, আর যদি দুটো সমান হয় তাহলে সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। একদম তুমি মুখোমুখি করতে পারবে। আবার 5 এর কিউব করলে কত হয় আমরা সবাই জানি, কত হয়? 125। 10⁻⁻15, তাহলে 4 × 125 × 10⁻⁻15 কি মুখোমুখি? আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোমার, আইসো ইলেকট্রন এবং আইসোডায়াফার। সো প্রত্যেকটার জন্য আমরা 7টা করে ইনফরমেশন জানবো। যার সাথে যোগ করছি সে বাদ, কার সাথে যোগ করছো 2s, তাহলে 2s কি বাদ। এখন দেখো এটা তুমি মুখোমুখি করতে পারবা। এরা প্রত্যেকেই কিন্তু দেখো সম ইলেকট্রনিক, কারণ এদের প্রত্যেকেরই ইলেকট্রন সংখ্যা কিন্তু 10টা করে। অনেক ইজি হয়ে যাবে এবং দেখবে যে কত সহজে জাস্ট মুহূর্তের মধ্যে আমরা ম্যাথগুলো করে ফেলতে পারি। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের গতিবেগ আলোর বেগের 275 ভাগের 1 ভাগ হলে ইলেকট্রনটি কোন কক্ষপথে অবস্থান করতেছে? মনে রাখতে গেলে আমাদের প্রথমত জানা দরকার যে আলফা, বিটা, গামা এগুলোর সংকেত আমি আসলে জানি কিনা। 4 হিলিয়াম 2+, বিটার জন্য 0-1 E। এখন তুমি যদি এটাকে 1কে যদি এই মানটা দিয়ে ভাগ করে তারপর যদি তুমি এটাকে ন্যানোমিটারে কনভার্ট করো তাহলে ল্যামডার মান আসবে 91.1। তার মানে দেখেন ল্যামডার মান এখন আপনি মুখে করে ফেলতে পারবেন। জাস্ট আমরা এখন আর ইউজি করব না। ল্যামডা বের করতে বলে আপনি এই ফর্মুলা ইউজ করবেন, আর হচ্ছে যদি শক্তি বের করতে বলে তাহলে কিন্তু আপনি এই ফর্মুলা ইউজ করবেন। তখন N2টা হয় N1 প্লাস যততম লাইন, N1 প্লাস যততম লাইন। এবং এখানে তুমি একটা কালার দিয়ে দিয়েছো। কালার দেওয়ার পরে তুমি এটার উপর যদি এটাকে পানিতে ভেজাও তাহলে এই কালারটা কিন্তু এরকম ছড়ায় ছিটায় চলে যেতে থাকবে পুরো কাগজ জুড়ে। একটা সময় দেখবা পুরো কাগজ জুড়ে ছড়ায় ছিটায় যাচ্ছে। সো অ্যাকচুয়ালি এখানেও প্রসেসটাও সেম। তারা যখন লাফ দিয়ে নিচে নামবে তখন তারা শক্তির বিকিরণ করবে, আর সেই বিকিরণ থেকে আমাদের ওই বর্ণালী বা স্পেকট্রাম দেখতে পাই, যেটাকে পরবর্তীতে আমরা ইমেজে কনভার্ট করে রোগ নির্ণয় করি। এর প্রকৃত ভর, তার মানে প্রকৃত ভর যখন দেওয়া আছে তখন কিন্তু আমার ইলেকট্রনের ভরটা ক্যালকুলেশন করতে হবে। এখন এই ফ্লুরোসেন্ট ফসফরের কাজ কি ভাইয়া? ফ্লুরোসেন্ট ফসফরের কাজ হচ্ছে
ইউভি লাইটকে শোষণ করে। আমাদের কিন্তু শুধুমাত্র ক্যাটায়নের সন্নিবেশ সংখ্যাটা পেয়ে গেলাম। আমাদের অ্যানায়নের সন্নিবেশ সংখ্যা বের করতে গেলে কি করতে হবে দেখো তো, আমার ওই পরমাণু সংখ্যা দ্বারা ভাগ করে ফেলতে হবে। তা আমরা এখন সবকিছু একটা অঙ্কে করব। খেয়াল করে দেখো, খুবই কমপ্লেক্স একটা প্রশ্ন, অনেক কিছু তোমার জানা লাগতেছে এখানে, মোটেই না।